স্বাগতম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের আমার বাংলা বই এই বই থেকে একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে ফেব্রুয়ারির গান, লিখেছেন লুৎফর রহমান রিটন। ফেব্রুয়ারির গান এই কবিতাটির নাম শুনলে আমাদের একটু অন্যরকম একটা দিনের কথা মনে পড়ে যায়। তোমরা কি লক্ষ্য করছো? ফেব্রুয়ারি যে একটা মাসের নাম, ইংরেজি মাসের নাম, এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আমাদের একটা অনেক বড় ইতিহাস আছে, তাই না? তো ফেব্রুয়ারি মাসটি হচ্ছে ইংরেজি মাসের দ্বিতীয় মাস, আর এই ফেব্রুয়ারি মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে রয়েছে আমাদের একটা বিশেষ দিন। তোমরা কি বলতে পারো এই দিনটির নাম কি? এই দিনটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর সেই দিনটা কত তারিখে বলতে পারো? 21শে ফেব্রুয়ারি, ইংরেজি ফেব্রুয়ারি মাসের 21 তারিখে, 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস বলে। তো এই দিবসটা কি, কেন এই দিবস বলে, সেটা কি আমরা জানি? আমাদের অনেকের এই বিষয়টি অজানা থাকতে পারে। আমাদের কথা বলার ভাষাটা কি? বাংলা। আর এই বাংলা ভাষায় কথা বলার জন্য আমরা জীবন দিয়েছিলাম। আমরা বলতে আমাদের যে পূর্বের প্রজন্ম ছিল তারা। তো পৃথিবীতে একমাত্র জাতি বাঙালি জাতি যারা তাদের ভাষার জন্য জীবন দিয়েছে। তো সেই ইতিহাসটা আমরা পরবর্তীতে জানবো। এই কবিতাটি আগে আমরা একটু দেখে নিই যে কবিতাটি আসলে কি বলছে। তো কবিতা শুনতে সবারই কম বেশি ভালো লাগে, তাই না? তোমরা কি কবিতা আবৃত্তি করতে পারো? কবিতা আবৃত্তি করা খুব কঠিন কোনো কাজ না। শুধু তুমি নিজে থেকে যে কথাটা বলছে সেটা যদি মনে করো যে আমি এই কথাটা বলছি, এই অনুভূতিটা আমারই, তখন তোমার মধ্যে একটা অনুভূতি চলে আসে। আর সেই অনুভূতিটাকে তুমি ভাষায় যখন সুন্দরভাবে ব্যক্ত করো, তখনই তোমার অত্যন্ত সুন্দর একটি কবিতা আবৃত্তি হয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য শুধু কবিতা আবৃত্তি না, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কবিতাটির মূল কথা কি, এই কবিতাটির মাধ্যমে আমাদের শেখার মতন কি আছে এবং বুঝার মতন কি আছে, এটাকে আমরা কিভাবে জীবনে ধারণ করতে পারি। তো এই ফেব্রুয়ারির গান কবিতাটি একটি কবিতা যার মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের ভাষার যে সৌন্দর্য রয়েছে, আর ভাষাটা আমরা একটা গৌরব উজ্জ্বল ইতিহাসের মাধ্যমে অর্জন করেছি, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। তো আমরা কবিতাটিতে চলে যাই। অবশ্যই কবিতাটি তোমাদের ভালো লাগবে, আর কবিতাটি আমার সাথে সাথে পাঠ করবে। তোমরা একাধিকবার কবিতাটি পাঠ করার মাধ্যমে অবশ্যই বুঝতে পারবা কবিতাটিতে আসলে কি বলা হয়েছে। কবিতাটিতে যে শব্দগুলো তোমাদের কঠিন মনে হচ্ছে, সেই শব্দগুলো অবশ্যই শব্দভাণ্ডারের মধ্যে থেকে খুঁজে নেবে। আর এই তথ্যগুলো যদি তুমি না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটা রেখে দেবে। আর বড়দের কাছ থেকেও জেনে নেওয়ার একটা সুযোগ আছে। তো আমরা এখন কবিতাটিকে আবৃত্তি করব। সবাই পৃষ্ঠা নম্বর 31-এ গিয়ে পেজটি বের করে নেয়, আর কবিতাটি একই সাথে সবাই আবৃত্তি করব। কবিতাটির নাম ছিল ফেব্রুয়ারির গান, আর লিখেছেন লুৎফর রহমান রিটন। যদিও আমি সুন্দর কবিতা আবৃত্তি করতে পারি না বললে চলে। তো এখন আমি এই কবিতাটি পাঠ করব। সবাই একসাথে আমরা কবিতাটি পাঠ করব। দেখো, আমি কবিতাটিকে সবগুলো লাইন একসাথে লেখার জন্য একটু বড় বড় করে লাইনগুলো লিখছি। তো বইতে এই লাইনগুলো দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তো এরকম দুইটা লাইন, তো এইভাবে লাইনগুলো বিভক্ত করা ছিল। এইভাবে লাইনগুলো যে তোমাদের বইতে বিভক্ত করা আছে, আমরা সে অনুসারে একটু পড়ে নিই। দেখি, কবিতাটির শুরুতে আছে
কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই নৈকো পাহাড় ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের গান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। কবিতাটি অত্যন্ত সুন্দর একটি কবিতা। তো এই ফেব্রুয়ারির গান কবিতার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বাংলা ভাষাকে কতটা তাৎপর্যপূর্ণ সেই তাৎপর্যপূর্ণ ধারাটা বুঝতে পারি, অনুধাবন করতে পারি। দেখো, দোয়েল কোয়েল ময়না কোকিল সবারই আছে গান। প্রত্যেকটা প্রাণীরই কিন্তু সুর আছে, একটা নির্দিষ্ট ধ্বনি আছে, যে ধ্বনির মাধ্যমে তারা তাদের মনোভাব প্রকাশ করে, তারা তাদের তথ্য আদান প্রদান করে। এই যে দোয়েল কোয়েল সহ যত প্রাণী আছে সকল প্রাণীরাই কিন্তু তাদের মনের ভাব কোনো না কোনো ইঙ্গিত বা ধ্বনির মাধ্যমে প্রকাশ করে। আমরা যেমন মুখের ভাষায় কথা বলি, তেমনি প্রত্যেকটা প্রাণী তাদের একটি নির্দিষ্ট ধ্বনির মাধ্যমে তাদের মনোভাবগুলো প্রকাশ করে। যেমন বিভিন্ন পাখিতে বিভিন্ন রকমের করে ডাকে, কোকিল কু কু করে, দোয়েল শীষ দেয়, টুনটুনি সেটাও চিপিক চিপিক করে ডাকে। এরকম প্রত্যেকটা পাখি প্রত্যেকটা প্রাণী কিন্তু নির্দিষ্ট একটা স্বরে ডাকছে। তো আমরা যেহেতু মানুষ, আমাদের মানুষের এই ভাষাটা কিন্তু সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ। তো মানুষের একটা সুর আছে, আমরা সেটাকে কথা বলি। তো এই কথাটাই আমরা বিভিন্নভাবে উপস্থাপন করি। তো এই কথাটা বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন রকম, আর এই বিভিন্ন রকম ভাষার কারণেই আমরা কথা বোঝার জন্য বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করি, বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করি। একটা ভাষা শেখার জন্য সেটা নিয়ে চর্চা করি, অভ্যাস করি। তো এভাবে প্রত্যেকটা প্রাণী কিন্তু আদান প্রদানের জন্য ভাষা ব্যবহার করছে। এখন আমরা দেখি আর কি আছে, পাখির সুরে পাখির গানে মুগ্ধ সবার প্রাণ। পাখি যে সুন্দর একটি স্বরে ডাকে, সেই ডাক কিন্তু আমাদের সবারই প্রিয়। আমাদের সকালবেলায় ঘুম ভাঙিয়ে যায় পাখির ডাকে। আবার ভোর রাতে আমরা দেখি যে পাখি কিচিরমিচির করতেছে, মধ্যরাতে দেখতেছি পাখি কিচিরমিচির করতেছে। এরপর যখন সন্ধ্যা হয়ে যায় তখনও কিন্তু পাখি ডাকে। তো এই যে নানান সময়ে পাখিগুলো ডাকতেছে বিভিন্ন স্বরে, তেমনই কিন্তু আমরা সেটার প্রতি একটা আকর্ষণ অনুভব করি, মুগ্ধ বিমোহিত হই। যেমন আমরা বসন্তকাল আসছে এই অনুভূতিটা পেয়ে থাকি, দেখি যে কোকিল পাখি ডাকতেছে। কোকিল পাখি ডাকার মাধ্যমে আমরা বুঝি যে এখন বসন্তকাল আসছে বুঝি। আবার দেখো, আমরা যখন সকালবেলা কাকের ডাকে ঘুম ভাঙে তখন কিন্তু কাকের ডাকটাই আমাদের কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, কারণ কাকে খুব কর্কশ ডাকে তবুও আমাদের বিষয়টা ভালো লাগে, কারণ কাকের ডাকে কিন্তু আমরা ঘুম ভাঙতেছি। তো এরকম প্রত্যেকটা পাখির ডাকে একটা মধুরতা বা মিষ্টি সুর আছে। এরপর দেখো, সাগর নদীর উর্মিমালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। সাগর এটা কিন্তু সবাই আমরা কম বেশি চিনি, তাই না? সাগর হচ্ছে বিশাল একটি জলাধার। আর নদীর উর্মিমালা, সাগর আর নদীর উর্মিমালা মানে হচ্ছে ঢেউ সমূহ। ঢেউ তো আমরা চিনি কম বেশি, নদীর ঢেউ, জল এর যে ঢেউটা পানি থেকে প্রবল বেগে উপরে উঠে আবার নিচে নেমে যাওয়ার ঢেউটা তো আমরা কম বেশি সবাই চিনি। আমরা নদীর ঢেউকে এরকম করে বর্ণনা করে থাকি। তো এই যে ঢেউ,
যখন খেলতে থাকে, ঢেউ যখন চলতে থাকে নদী বা সাগরে, তখন কিন্তু একটা সুর আসে অনেক সুন্দর। সেই সুরটা শুনতে কিন্তু ভালো লাগে। তো এই মন ভোলানো সুর, এটা কিন্তু প্রকৃতির একটা সৃষ্টি। আর এই প্রকৃতির সুন্দর এই উপভোগ্য বিষয়টি কিন্তু আমাদের সবার মন কেড়ে নেয়। আমরা বিভিন্ন নদী বা সাগরের তীরে গিয়ে এই নদী বা সমুদ্রের ঢেউয়ের সুরকে উপভোগ করি। নদী, সাগর এসবের এই মন ভোলানো সুর আমাদের বাংলা প্রকৃতির একটি নিদর্শন বা চিহ্ন। প্রত্যেকটা দেশে কিন্তু নদী বা সমুদ্র আছে, কিন্তু এই আমাদের মন ভোলানোর জন্য আমাদের বাংলার অনেক অনেক নদী নালা, তারপর আছে একটি সাগর। এই সাগরের সুরটা আমাদের মন কেড়ে নেয়। আমাদের নদীগুলো কিন্তু সবকটি সাগরে গিয়ে পড়ছে। এই প্রত্যেকটা নদী সাগরে গিয়ে পড়া পর্যন্ত বাংলাদেশের সর্বত্র ছড়াই ছিটিয়ে আছে। তো এই নদীগুলোর সব জায়গা থেকে আমরা উপভোগ করতে পারি প্রাকৃতিক সৌন্দর্য। এরপর আছে ছড়াই পাহাড়, ঝর্ণা, ছড়াই পাহাড়, সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি, বিশ্ব বর্ষা শীতে। আমাদের দেশে দক্ষিণাঞ্চলে ও দক্ষিণ পূর্বাঞ্চলে আর উত্তর পশ্চিমাঞ্চলে রয়েছে কিছু পাহাড়। তো এই পাহাড়গুলো থেকে ঝর্ণা বেয়ে আসে, আর সেই ঝর্ণার কিন্তু অত্যন্ত সুন্দর একটি সুরেলা শব্দ আসে। পানিগুলো যখন ঝর্ণা পানিগুলো যখন পাহাড় থেকে নিচের দিকে পড়তে থাকে, তখন অত্যন্ত সুন্দর একটি সুর হয়, সুরের তৈরি হয়। পানি পড়ার যে একটি শব্দ, সেটা শুনতে অনেক ভালো লাগে। সেই সুন্দর সুর বাংলার বাতাসে প্রতিনিয়ত বাজতে থাকে। এই সুরটাই গ্রীষ্ম, বর্ষা, শীতে আমাদের মন জুড়িয়ে যায়। তো প্রতিনিয়ত এই যে ঝর্ণা, সাগর, পাখির যে নানান রকম গান, সেই গানগুলো আমাদের মুগ্ধ করে যায়। এরপরে আছে গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। এখানেও কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের একটা সুন্দর বর্ণনা করা আছে। গাছের যে গান, সেটা কি আমরা শুনতে পাই, গাছের কথা। গাছও কিন্তু গাছের মধ্যে ভাব বিনিময় করে থাকে। তো মুগ্ধ পাতা, গাছের যে গান, সেই গানের পাতা মুগ্ধ হয়। এটা একটি প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা। আসলে মুগ্ধ স্বর্ণলতা, স্বর্ণলতা কি আমরা চিনি? স্বর্ণলতা হচ্ছে গাছের ওপরে যে হলুদ রঙের একটি পরগাছা সৃষ্টি হয়, সেই পরগাছাটাকে স্বর্ণলতা বলি। তো এই স্বর্ণলতা গাছের যে সুন্দর একটি গান বা সুর রয়েছে, সেই সুরে মুগ্ধ হয়ে থাকে। ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। এখানেও একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। যেমন আমরা কি কখনো দেখেছি যে একটি ফুলের গাছ বা বাগানে প্রজাপতিগুলো এই ফুল থেকে এই ফুলে এভাবে এক এক ফুলে শুধু উঠতেছে, ঘুরতেছে, এরকম একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা কি তোমরা কখনো দেখেছো? এই প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক অনেক সুন্দর। প্রজাপতি আর ফুলের সাথে তখন একটি সুন্দর ভাব বিনিময় হয়ে যায়। তো আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই চিন্তা করি যে প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলাদেশের সুন্দর। আর এই সুন্দর উপভোগ্য বিষয়গুলো কবিতা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করছে। এর পরবর্তীতে কি আছে আমরা সেগুলো একটু দেখে নিই। ফুল পাখি নয় নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের কথা আমরা এতক্ষণ বলেছি, ফুল, পাখি, ঝর্ণা, সাগর, পাহাড়, এই যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিষয়গুলো বলেছি, সেগুলো প্রত্যেকটাই কারো কারোর সাথে সুন্দর একটি ভাব বিনিময়ের সম্পর্ক সুর তৈরি করছে। আর আমরা যারা মানুষ আছি তারা কি করি?
তারাও কিন্তু এক একটা ভাষায় কথা বলি। আর আমাদের কথা বলার সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আমরা কথাটা শিখি কার কাছে? মায়ের কাছ থেকে। আমরা প্রত্যেকেই তার পরিবারের মায়ের কাছ থেকে কথা শিখি। মাতৃভাষা হচ্ছে এইরকম একটা ভাষা যা আমরা মা কিংবা মায়ের পরিবর্তে যারা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করে, যাদের কাছ থেকে আমরা ছোটবেলায় বড় হই এবং তাদের কাছ থেকে ভাষা শিখি, কার্যক্রম শিখি, তারা যে ভাষাটায় কথা বলে আমরা সেই ভাষাটাই কিন্তু শিখে থাকি। আর সেটাই হচ্ছে মাতৃভাষা। আর এই মাতৃভাষা বা মায়ের মুখের ভাষাই হচ্ছে মাতৃভাষা। এখন আমরা দেখছি মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। আমার মা কোন ভাষায় কথা বলে বলো তো? আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমার মাও বাংলা ভাষায় কথা বলে। তাই আমার মায়ের যে ভাষা বাংলা ভাষা, সেটা অত্যন্ত সুন্দর একটি মিষ্টি ভাষা। তোমরা কি বাংলা ভাষায় কথা বলো? তোমরা কি দেখছো পৃথিবীর অন্য সব যে ভাষাগুলো আছে সেই ভাষাগুলোতে কথা বলার ক্ষেত্রে তোমার কতটুকু তৃপ্তি আসে? তুমি ইংরেজিতে কথা বলো, তুমি অন্যান্য যে ভাষাগুলো আছে আরবি, ফ্রেঞ্চ, জাপান, অন্যান্য ভাষায় কথা বলার ক্ষেত্রে তোমার কিন্তু এরকম একটা মধুর মিষ্টি অনুভূতি আসছে না। কারণ তুমি ওই ভাষার সাথে তেমনভাবে এখনো পরিচিতি লাভ করো। তুমি সেই ছোটবেলা থেকে মায়ের মুখ থেকে শিখে আসছো, তোমার আশপাশের মানুষগুলো তোমার কথা জানে এবং বুঝে, আর তুমিও তাদের কথা বা মনের ভাবগুলো বুঝতে পারো। তাই এই ভাষাটা অনেক অনেক মিষ্টি মনে হয় আমাদের কাছে। এরপর দেখছি বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই যে কথাটি, এই কথাটির মধ্যে মূলত কবিতার মূল কথা ভাব সবটাই লুকিয়ে আছে। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। আর এই মায়ের ভাষা আমরা কিভাবে পেলাম? শহীদ ছেলের দান কেন হলো? আমার ভাইয়ের রক্তে লেখা, রক্তে লেখা মানে কি? এই যে কথাগুলো, এগুলো আমাদের মনে একটি চেতনা জাগ্রত করে, চিন্তা জাগ্রত করে। আসলে ব্যাপারটা কি? আমরা জানি 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। আর এই দিনে বাঙালি জাতি মাতৃভাষার জন্য বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে রাজপথে আন্দোলন করেছিল। আর এই রাজপথে আন্দোলনের সময় পাকিস্তানি মিলিটারি, পাকিস্তান সরকার তখন তাদের ওপর 44 ধারা জারি করে। সেই 44 ধারা ভঙ্গ করে যখন মিছিলে নামে তারা পথে, তারা যখন আন্দোলনে নামে তখন পাকিস্তানি সরকার গুলি চালায়। আর তখন সালাম, বরকত, জব্বার, রফিক, শফিক সহ আরও অনেকে মারা যান, শহীদ হন। আর ওই ঘটনাকে অবলম্বন করে আমাদের কবি লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছে। আর এই 21শে ফেব্রুয়ারি দিনটি কিন্তু আমাদের শহীদ দিবস। আর এই শহীদ দিবসটিকে 1999 সালে ইউনেস্কো এই 21শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা দেন। আর স্বীকৃতি দেওয়ার পরে সমগ্র বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। আর আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। পাকিস্তান সরকার চেয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা না করে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে করার, কিন্তু উর্দু তো আমরা কথা বলি না, আমরা কথা বলি বাংলায়, কিন্তু উর্দু ভাষাটি আমাদের উপর চাপিয়ে দিতে চাইছে। আর তখনই বাংলার ছাত্র সমাজ সেটাকে প্রতিবাদ করছে, রাজপথে নেমেছে, প্রয়োজনে তারা জীবন দিয়েছে। এই জীবনদানের মাধ্যমে পেয়েছে আমাদের এই রাষ্ট্রভাষা। 1956 সালে
পাকিস্তান সরকার তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে করেছিল। এই 4টা লাইনের মধ্যেই রয়েছে বাংলা ভাষার যে গুরুত্ব, বাংলা ভাষার যে মহিমা সেটি। শহীদ ছেলেরা, বাংলার যে দামান দুর্বার ছেলেরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছিল, জীবন দিয়েছিল, তারাই কিন্তু ভাষা শহীদ। আর এই ভাষা শহীদদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলা ভাষা। তারা আমাদের ভাই, আর এই আমার ভাইয়ের রক্তে লেখা হয়েছে এই আমাদের ফেব্রুয়ারির গান। ফেব্রুয়ারির গান কবিতাটি একটি অত্যন্ত সুন্দর কবিতা। কবি লুৎফর রহমান টিটনের এই সুন্দর কবিতাটি আমরা এখন আবারও আবৃত্তি করব। ফেব্রুয়ারির গান লিখেছেন লুৎফর রহমান টিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মি মালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী, সাগর সমুদ্র। ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে। গাছের গানে মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা, ছন্দ সুরে ফুলের সাথে প্রজাপতির কথা। ফুল পাখি নই নৈকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান, আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। এই ফেব্রুয়ারির গান কবিতাটির মূল ভাব সম্পর্কে আমরা একটু জেনে নেব এখন। এই ফেব্রুয়ারি গান কবিতার মূল যে কথা, কবি এই কবিতার মাধ্যমে কি বলতে চাচ্ছেন, আমাদের কি জানাতে চাচ্ছেন, সেই বিষয়টা এখন একটু জেনে নেব। তো জেনে নেওয়া যাক কি বলতে চেয়েছেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ আন্দোলন শুরু করে। কেন আন্দোলন শুরু করে? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। তাহলে বাংলা রাষ্ট্রভাষা করতে হবে কেন? ভারত পাকিস্তান যখন আলাদা আলাদা দুইটি রাষ্ট্র হিসেবে সৃষ্টি হয়, তখন পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা দুইটি আলাদা প্রদেশ থাকে। আর এই দুই প্রদেশের ভাষা, সংস্কৃতি সবকিছুই থাকে ভিন্ন ভিন্ন। বাঙালিদের বাংলা ভাষা আর পাকিস্তানে যারা বসবাস করছে তাদের ভাষা হচ্ছে উর্দু। পাকিস্তানের মোট জনসংখ্যার 56% ছিল বাঙালি, আর বাকি ছিল অন্যান্য ভাষাভাষী। শুধু উর্দুই না, কিন্তু অন্যান্য ভাষাভাষীরাও অনেক ছিল, আর তাদের সংখ্যাটাও উর্দুর থেকে মোটামুটি বেশি। তো এই 56% মানে অর্ধেকেরও বেশি মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু পাকিস্তান সরকার চেয়েছিল বাংলা নয়, উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দিতে, রাষ্ট্রভাষা করতে। তার মানে উর্দুতে আমাদের কথা বলতে হবে, উর্দুকে আমাদের কাজ করতে হবে, উর্দুতে অফিসিয়ালি সব কিছু থাকবে, উর্দুতে আমাদের চলতে ফিরতে হবে। সেটা কি সহজ ছিল? সেটা কি সম্ভব ছিল? এখন চিন্তা করো, তোমাকে যদি বলে যে তুমি এখন চাইনা ভাষায় কথা বলবে, আজ থেকে তুমি আর বাংলা ভাষাকে ব্যবহার করতে পারবে না অফিসিয়ালি, সব কিছু প্রাতিষ্ঠানিকভাবে স্কুলে কলেজে সব জায়গায় তুমি চাইনা ভাষা ব্যবহার করবে, সেটা কি পারবে তুমি? পারবে না। অনেক কষ্ট হচ্ছে, কারণ সেই ভাষাটা সম্পর্কে তুমি কিছুই জানো না। সেই ভাষা দিয়ে তুমি কাউকে কিছু বুঝাতে পারছো না, কেউ কিছু বলে সেটাকে বুঝে নিতে পারছো না। কতটা কষ্টের। আর আমরা কথা বলি বাংলায়, বাংলাকেই আমরা ভালোবাসি, বাংলা ভাষায় কথা বলতে আমরা পছন্দ করি। আর তাই এই জন্যই
বাংলাদেশের ছাত্র সমাজ, বাঙালি ছাত্ররা তখন রাজপথে আন্দোলন শুরু করেছিল। আর তখন তারা পাকিস্তান সরকার তখন 144 ধারা জারি করে। 144 ধারা জারি করায় বাঙালি ছাত্র সমাজ সেটাকে মেনে নেয়নি। 144 ধারা ভঙ্গ করে তারা রাজপথে মিছিলে নেমেছিল। আর তখন পাকিস্তান সরকার গুলি চালায়। আর এই গুলি চালানোর ফলে গুলিতে বুক ঝাঁঝরা হয়ে মারা যায় সালাম, বরকত, শফিক, জব্বার, আরও নাম না জানা অনেকে। ওই ঘটনাকে অবলম্বন করে এই ফেব্রুয়ারির গান কবিতাটি লুৎফর রহমান লিখেছেন। আর বাংলা ভাষার প্রতি মমত্ব, ভালোবাসা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশিত হয়েছে এই কবিতায়। এই কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শহীদদের প্রতি কতটা শ্রদ্ধা আমাদের করা উচিত, শহীদরা আমাদের কি দিয়েছে। আর সর্বোপরি বাংলা ভাষাকে ভালোবেসে বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং সুন্দর বাংলাকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা করার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আর বাংলাকে ভালোবাসবো, এটাই ছিল এই কবিতার মূল ভাব। আর এখন আমরা জানবো শব্দের অর্থ। আমরা দেখছি এই কবিতার মধ্যে কিছু শব্দ আছে যে শব্দের অর্থগুলো আমাদের জানতে একটু কষ্ট হচ্ছে। তো এই কষ্টকর বিষয়গুলো আমাদের বইয়ের সর্বশেষে শব্দভাণ্ডার নামক একটি বিষয় আছে, সেটার মধ্যে কি কি আছে। আমাদের এই বইয়ে যতগুলো শব্দ বুঝতে কষ্ট হচ্ছে, যে শব্দগুলো অর্থ আমাদের জানা প্রয়োজন, শব্দার্থগুলো জেনে নেই বা শব্দভাণ্ডার নামক জায়গায় সেই শব্দগুলোর অর্থ সহকারে সুন্দরভাবে লেখা আছে। তো আমরা এখন একটু জেনে নেই এই চ্যাপ্টারের কোন শব্দগুলো আমাদের কাছে কঠিন মনে হয়েছে। মুগ্ধ, মুগ্ধ মানে হচ্ছে বিমোহিত। কোনো একটা কিছু আমরা যদি দেখার পরে বা জানার পরে বিমোহিত বা আনন্দিত অনুভব করি যে না জিনিসটা ভালো লাগছে, এর প্রতি একটা আকর্ষণ অনুভব করি, উপলব্ধি করি, তখন এটা হয় মুগ্ধ। এরপর আছে উর্মি। উর্মি মানে হচ্ছে নদী বা সাগরের ঢেউ। উর্মি হলো কি? নদী বা সাগরের ঢেউ। উর্মিমালা। উর্মিমালা কি তাহলে? মালা শব্দটি দিয়ে বহু বচন প্রকাশ করা হয়। একাধিক কোনো বিষয়কে বোঝাতে মালা শব্দটি ব্যবহার করা হয়। তাহলে উর্মি হচ্ছে ঢেউ আর মালা হচ্ছে ঢেউ সমূহ। একাধিক যে ঢেউ সেগুলো হচ্ছে উর্মি মালা। এরপর আমরা দেখতে পাচ্ছি স্রোতস্বিনী। স্রোতস্বিনী মানে কি? নদী হচ্ছে স্রোতস্বিনী। নদী প্রতিনিয়তই কিন্তু স্রোত চলতে থাকে। কখনো স্রোত একদিকে যায় আবার কখনো অন্যদিকে যায়, এভাবে স্রোত প্রতিনিয়ত চলতে থাকে। আর এই নদীকে বলা হয় স্রোতস্বিনী। তাহলে স্রোতস্বিনী কি? স্রোতস্বিনী হচ্ছে নদী বা নদীর সমার্থক শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি সমুদ্র। সমুদ্র মানে কি? সমুদ্র মানে সমুদ্র। সমুদ্র শব্দটাকে কবি এখানে সমুদ্র হিসেবে দেখছি। সমুদ্র সমুদ্রের সমার্থক শব্দ। আরেকটা ব্যাপার লক্ষ্য করো, সমার্থক শব্দ আর শব্দার্থ কিন্তু প্রায় একই। মুগ্ধ সমার্থক শব্দ বিমোহিত, স্রোতস্বিনী নদী, সমুদ্র সমুদ্র। এইভাবে একটা শব্দের একই অর্থ প্রকাশ করে তার শব্দার্থ বা সমার্থক শব্দ। এরপর আমরা দেখতে পাচ্ছি বাহার বা শোভা। ঝরায় পাহাড়
ঝর্ণা ছড়ায় পাহাড়, সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে। বাহার মানে হচ্ছে শোভা। তো এই শোভাটা কি? পাহাড় যে সুর বা শোভা সৌন্দর্য ছড়াচ্ছে সেই জিনিসটাকেই বাহার বলা হয়েছে। মনোরম একটা বিষয়কে তুলে ধরার জন্য এই বাহার শব্দটি ব্যবহার করা হয়েছে। বাহার মানে হচ্ছে শোভা। আরও কিছু শব্দ আছে, যেমন প্রতিধ্বনি, স্বর্ণলতা। স্বর্ণলতা কি? স্বর্ণলতা হচ্ছে এক ধরনের লতা যেটা গাছের ওপরে অন্যান্য যে গাছ রয়েছে সেই গাছের ওপর পরগাছা হিসেবে জন্ম নিয়ে থাকে। আর সেই স্বর্ণলতা দেখতে হলুদ প্রকৃতির লতানো এক ধরনের উদ্ভিদ। স্বর্ণলতা হচ্ছে হলুদ প্রকৃতির লতানো এক ধরনের পরজীবী বা পরগাছা জাতীয় উদ্ভিদ। তো প্রতিধ্বনি কি তাহলে? আরেকটা শব্দ আমরা দেখতে পাচ্ছি, প্রতিধ্বনি। প্রতিধ্বনি হচ্ছে একটি ধ্বনি যখন কারোর সাথে আঘাত খেয়ে পরবর্তীতে আবার ফিরে আসে সেটা হচ্ছে প্রতিধ্বনি। আর এই বাংলার যে সুর সেটা প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে আবার ধ্বনিত হয়ে ফিরে আসছে। তো এটাই হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি শব্দটি আমরা কি বুঝতে পারছি? মুগ্ধ, উর্মিমালা, উর্মি, স্রোতস্বিনী, সমুদ্র, বাহার এই শব্দগুলোর অর্থ সম্পর্কে জানলাম। এখন আমাদের কাজ হচ্ছে কিছু শূন্যস্থান পূরণ করা, প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়া, কবি পরিস্থিতি জানা, কিছু টিকচিহ্ন আছে। আরও জানবো আমরা এই অধ্যায় থেকে বা এই কবিতাটি থেকে বোর্ড পরীক্ষা যে আমাদের সিলেবাস আছে সেই পরীক্ষায় কীভাবে প্রশ্ন করা হবে সেই সম্পর্কিত তথ্য। আর এই তথ্যগুলো আমরা জানবো আগামীকালের ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের কেমন লেগেছে সেই তথ্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আগামী ক্লাসে আমাদের সাথে থাকবে এই প্রত্যাশায় আজকের ক্লাসকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।